ভাই আপনি কি মনে করেন যে অন্তত বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সন্তান জন্ম দেওয়াটা অযৌক্তিক বা বর্তমানে অনৈতিক? এখন তুমি যে প্রশ্নটা করছো সেটা হলো মানে অ্যান্টিনাটালিজম পার্সপেক্টিভ থেকে আর কি বলছে যে মানে মানে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে। তো এটা আমি একটা পোস্টে তো তোমার লিখছিলাম যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে তোমার এই মুহূর্তে আমি যদি বলি তাহলে আসলে জন্মদান করাটা আসলে সেই হিসাবে উচিত না। কারণ আমরা তো আমাদের এখানে জায়গার ঘনত্ব মানে জায়গাটা কম কিন্তু মানুষ অনেক বেশি। তো এইখানে যত জনসংখ্যা বৃদ্ধি পাবে তত আমাদের এটা একসাথে ম্যানেজ করাটা তখন তত টাফ হয়ে যাবে, প্রতিযোগিতা বাড়বে, প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে নানা ধরনের এটার যে কনসিকুয়েন্সগুলো আছে এগুলো তোমার বৃদ্ধি পাবে আসলে। তো এই দিক থেকে আসলে আমি মনে করি না যে বাংলাদেশের এখানে এত ভুরি ভুরি সন্তান নেওয়ার কোনো প্রয়োজনীয়তাটা আছে। তো এখন কেউ যদি এখানে ধরো যদি অ্যান্টিনাটালিস্ট হয় সাপোজ, তো এটা এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স হিসেবে ঠিকঠাকই আছে। আমার মনে হয় যে অ্যান্টিনাটালিস্টের দরকার আছে এই জায়গাটায় আসলে। আচ্ছা, এখন এখন যদি বাংলাদেশের পার্সপেক্টিভটা আমরা বাদ দিই একদম, হ্যাঁ, ধরেন যে যে কোনো একটা মানুষ ইউরোপে থাকে, তার অনেক সুযোগ সুবিধা আছে যা যা দরকার, এখন সেই ক্ষেত্রেও কি মানে সন্তান জন্ম না দেওয়ার প্রশ্নটা আসতে পারে? এখন মানে এখানে একটা প্যারাডক্স আছে, বুঝছো? প্যারাডক্সটা কি? প্যারাডক্স হলো যারা একটু জ্ঞান বুদ্ধি বা ওই ধরনের ম্যাচুরিটির স্টেজে চলে যায় তারা কোনো কালেই কোনো জায়গায় মানে বাচ্চা জন্ম দেওয়ার কোনো এরকম কোনো মানে রিজন খুঁজে পায় না আসলে। এবং তারা একটু সন্দিহান থাকে, সংশয় থাকে যে আমি যে বাচ্চাটাকে আনতেছি, কারণ তার নিজের লাইফের সাথে এমন সব এক্সপিরিয়েন্স হয়, তো তার কাছে তখন মনে হয় না যে আমি আদৌ যে একটা বাচ্চাকে আনবো তাকে কি আমি প্রপারলি ওইরকম কেয়ার দিয়ে কি বড় করতে পারবো বা করতে পারবো। এরকম নানা ধরনের কোশ্চেনের কারণে দেখা যায় যে ওখানে অনেক জায়গায় বাচ্চা জন্ম দেওয়ার প্রতি ইন্টারেস্টটা থাকে না। যেমন অনেক জায়গায় আছে, তুমি জাপানে দেখো, ওখানে পারলে সরকারের মাধ্যমে তোমার ভর্তুকি দেওয়া হইতেছে যে ভাই তোমরা বাচ্চা নেও, ঠিক আছে, কারণ এখানে ফার্টিলিটি রেট কমে যেতেছে। আর এটা সব সব দেখবে যে আধুনিক যারা আছে, যারা একটু জ্ঞান বুদ্ধি সম্পন্ন চর্চা করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা বাচ্চা নিতে অতটা ইন্টারেস্টেড ফিল করে না। কিন্তু তারা যদি চায় অ্যাকচুয়ালি যে তারা একটা দুইটা বাচ্চা নিয়ে দেবে, কারণ তাদের অনেক রিসোর্স আছে, তারা চাইলে বাচ্চা নিতে পারে, এক দুইটা বাচ্চা নিয়ে তারপরে তাদেরকে নার্চার করতে পারে, গ্রুমিং করতে পারে, তাদের করতে পারে। কিন্তু এখানে আমার একটা কোশ্চেন হলো যে এখন আমাদের গ্লোবাল যে সিচুয়েশন যেভাবে দাঁড়াইছে, তো গ্লোবাল সিচুয়েশনে আমরা যে ক্রাইসিসগুলো ফেস করতেছি ওইগুলোই ঠিকঠাক নাই। সো এখন আমার যদি রিসোর্স থাকেও আমি যে একটা বাচ্চা দিই, সে তো গ্লোবালি তার ভিতরে তো অনেক হাবিজাবি ইম্প্যাক্ট করতে পারে মানসিকভাবে। তো ওইটার মাধ্যমে তো বাচ্চার মানসিক ঝামেলাও হইতে পারে। তো হয়তো বা এরকম অনেক কারণেই দেখা যায় যে তারা বাচ্চা নিতে ইন্টারেস্টেড হয় না। হ্যাঁ, এরকম নানা ধরনের কারণ থাকতে পারে। হ্যাঁ, আবার আরেকটা প্যারাডক্সে যাও যে কি, যাদের দরকার নাই, রিসোর্স নাই যাদের কাছে, যে আমি মানে খাইতে আমার নিজের নুন আনতে পান্তা ফুরিয়ে যেতেছে, ঠিক আছে, আমি কি করব, আমি আরো গন্ডায় গন্ডায় বাচ্চা দিয়ে আমি কি করব, এই দুনিয়া ভরায় ফেলাবো। কিন্তু আমার তো ওই জ্ঞান নাই, বুদ্ধি নেই, কিন্তু আমার বাচ্চা দেওয়ার প্রতি খুব প্যারা আছে। সো এই দুইটা প্যারাডক্সই ক্রিয়েটার, মানে যারা দিতে পারে তারা দিতে ওরকম চায় না বা ওরকম আগ্রহ ফিল করে না, যারা দেওয়ার দরকার নাই তাদের নিজেরই সমস্যা হইতেছে বেঁচে থাকাটা, তারা উল্টা বাচ্চা নিয়ে আসে। এখানে নানা ধরনের আশা কাজ করে যে না আমি তো পারতেছি না, তো আমার বাচ্চা আইন না কিছু একটা করবে, তাদের ওই জ্ঞানটাও নাই যে এইরকম হইতে পারে ব্যাপারগুলো। আর আমার মনে হয় কি যে যদি কেউ মানে বস্তুর দিক থেকে বা ম্যাটেরিয়াল দিক থেকে একটা নিশ্চিত করতে পারে যে আমার যে সন্তান হবে তাকে আমি সব ধরনের সুযোগ সুবিধা দিব, কিন্তু এইটা কিন্তু নিশ্চিত করতে পারবে না যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে। মানে ন্যাটালিজমের যে মূল কথা, দুঃখ যাতে না দিতে হয়, এটা থেকে তো আমরা বাঁচাতে পারবো না। হ্যাঁ, এই দিক থেকে আসলে আমি মনে করি যে যদি তুমি ধরো নৈতিক দিক থেকে যদি টান দাও, আমি মনে করি অ্যান্টিনাটালিজম তোমার ফার বেটার একটা মানে একটা যুক্তি। কারণ এটা এড়ানোর আসলে ওইরকম কোনোই না, কারণ আমরা বুদ্ধকে এই পর্যন্ত কোনো এড়াইতে পারছি না, কারণ বুদ্ধের ওই একটা জায়গাতেই আমরা সবাই স্টাক হয়ে গেছি যে বুদ্ধ বলছে যে পৃথিবীতে দুঃখ আছে। এখন দুনিয়ার কোনো মানুষ কি তোমার বলতে পারবে যে ভাই দুঃখ নাই বা
আমি ফিল করি না দুঃখ, কেউ কিন্তু করতে পারবে না। ইভেন তুমি বড় বড় যত সব ফিলোসফার আছে, ইউরোপিয়ান ফিলোসফার ধরো, বুদ্ধ যদিও প্রাচ্যের ভারতবর্ষের ছিল, তুমি বড় বড় ফিলোসফার শোপেন হাওয়ার ধরো, তারপরে আরও অনেক ফিলোসফার আছে বিখ্যাত। নিটশেকে বলা যায়, নিটশেও বুদ্ধর করছে, কিন্তু নিটশের চিন্তাধারা একটু আলাদা আলাদা যদিও। বাট আমি যদি দুঃখের প্রসঙ্গটাই আনি, তোমার ধরো দেখবা যে কেউই আসলে বুদ্ধের প্রভাব এড়াইতে পারে। ইভেন তো বার্ট্রান্ড রাসেল পর্যন্ত, যে খ্রিস্টান ধর্ম তার নিজের ধর্মকে প্রত্যাখ্যান করছে, সেও বুদ্ধ দ্বারা প্রভাবিত হয়েছে। আর কেনই বা প্রভাবিত হবে না? বুদ্ধ দেখো কি সিম্পল একটা জিনিসই করছে, সব কিছু দেখা টেকা বুদ্ধ কি করছে, যে সে বললো যে ভাই তোমার ঈশ্বর আছে কি না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তুমি বিশ্বাস করো না করো আমার কোনো প্রবলেম নাই, ঈশ্বর টিশ্বর নিয়ে এটা নিয়ে মাথাই ঘামাই না। তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও যে দুঃখ আছে কিনা। সবাই ধরে ধরে বলবা, সবাই বলবে হ্যাঁ ভাই দুঃখ আছে আমার লাইফে, কেউ ডিনাই করবে না। তারপরে এটা বলবে আচ্ছা দুঃখ আছে না, এইবার বুদ্ধ তার আসল চালটা চালবে। কি চালবে? তুমি দুঃখ থেকে মুক্তি পেতে চাও কিনা। কেউই বলবে না যে আমি দুঃখ থেকে মুক্তি পেতে চাই না, সবাই বলে যে ভাই আমি দুঃখ থেকে তো মুক্তি পেতে চাই। হ্যাঁ, তখন বুদ্ধ বলবে যে আচ্ছা ঠিক আছে এই নাও ফলো করো, তাই 4টে আর্য সত্য বুঝো, অষ্টমার্গ পালন করো। না তুমি বুদ্ধের ইয়েতে ফাঁদে পড়ে গেলা, ঠিক আছে। সো এই জন্য দেখা যেতেছে যে ডেভিড বেনেটার, যিনি আর কি অ্যান্টিনাটালিজমের কথাটা এই দর্শনটা বেশি প্রচার করে, তার একটা বই আছে। হ্যাঁ, তো ওই যে বইটার নামটা হলো তোমার যে বেটার টু নেভার হ্যাভ বিন, হ্যাঁ বেটার টু নেভার হ্যাভ বিন, মানে জন্ম না হইলে ভালো হইতো আর কি, মানে এরকম একটা শিরোনামে তার একটা বই। সো তার মূল জিনিসটাই সেই জায়গায় মানে মানে ক্যাচ করছে আর কি, মানে অ্যান্টিনাটালিজমের যে সে ফাউন্ডেশনটা দিছে এই মূল জায়গাটাতেই, যে মানুষ যে কোনো মূল্যে হোক দুঃখ এড়াইতে চায়। এবং তুমি ফিলোসফিতে আর একটা দার্শনিকের দর্শন পাবা, মিলের উপযোগবাদ পাবা। মিল বলছে যে মানুষকে সর্বসাধারণের জন্য সর্বোচ্চ সুখ নিশ্চিত করাই হলো ইউটিলিটারিয়ানিজম, মানে উপযোগবাদ, যেটা মানে সবার যতটুকু করা যায় কল্যাণ সাধন করা যায়, মঙ্গল সাধন বা সুখ বৃদ্ধি করা যায়। এটা তিনি কেন বলছেন? কারণ দেখছে যে মানুষ সুখ না ছাড়া আসলে ওইভাবে করতে পারে না, কারণ তার জীবনে দুঃখ দিয়ে ভরা, এবং দুঃখটা তার জীবনে এত বেশি পরিমাণ তীব্র যে এটা এড়ানোর জন্য তার একটা সুখ প্রয়োজন হয়। কিন্তু মানুষ আবার সবসময় সুখেও থাকতে পারে না, এবং সুখ হলো মোমেন্টারি। মানুষের কাছে সবসময় দুঃখটার একটা পার্মানেন্ট স্টেট বলে মনে হয়, যে দুঃখ সবসময় তার পিছে লাগে আছে, কিন্তু সুখটা ধরো আমি একটা সুখ অনুভব করলাম, দেখবো যে কিছুক্ষণের ভিতরে সুখ আমার গায়েব হয়ে গেছে। যদি আমি শুনি যে ওখান দিয়ে একটা দুঃখের যদি কোনো সংবাদ শুনি, দেখবো সাথে সাথে আমার সুখ গায়েব হয়ে গেছে ওই জায়গা থেকে, আর কোনো নাই। একজন বলছিল যে সুখ হলো ছদ্মবেশী দুঃখ। হ্যাঁ, এই জন্য বুদ্ধ আমাদেরকে এটাই বলতে চাইছে বারবার, যে দুঃখ তো দুঃখই, তুমি দেখো যে তোমার সুখটাও দুঃখ, ঠিক আছে। তুমি যে সুখের জন্য যে কিছু সময় যেন ভুলে আসো, ওটা তোমার স্বরূপ না, তুমি দুঃখের স্বরূপটা বুঝে আসলে। তুমি যে ভাবতেছো যে তুমি এখন মজ মাস্তি করে বেড়াইতেছো, ওইটার পিছনে দেখো যে দুঃখ লুকায় আছে, এবং দুঃখ কতটা বাস্তব তোমার লাইফে। ইভেন দো আমরা এমনও মনে করি যে ধরো ভবিষ্যতে সুখের জন্য, মানে ধরো আমি ভবিষ্যতে কল্পনা করতেছি ভবিষ্যতে আমি এটা করবো, আমার এটা এরকম সুখ হয়ে যেতেছে, এটা করে কিন্তু আমি অতটা উৎফুল্ল হই না। কারণ কি, ধরো ভবিষ্যতে আমি একটা বড় গাড়ি কিনবো, আমি ভাবতেছি, আমি কল্পনা করতেছি আরে গাড়ি হয়ে গেছে, কিন্তু তুমি অতটা সুখী হতে পারতেছো না, কারণ গাড়িটা তো তোমার কাছে বাস্তব না। গাড়িটা কি আমার কাছে বাস্তবে কি গাড়িটা কি চলে আসছে আমার কাছে? চলে তো আসে নাই। তো আমি যখন কল্পনা করতেছি তখন আমি অতটা স্যাটিসফাই হতে পারতেছি না, কারণ এটা স্টিল আমার ফ্যান্টাসিতে আছে, এবং আমি জানি যে আচ্ছা আমি কল্পনা করতেছি গাড়ি, কিন্তু গাড়িটা আমার বাস্তবে আমার এই যে সামনে নাই। আচ্ছা, কিন্তু দুঃখের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। ভবিষ্যতে যদি আমি চিন্তা করি যে আমার ভবিষ্যতে আমার এরকম একটা বড় ধরনের দুর্ঘটনার সিচুয়েশন হইতে পারে, আমি ওটাকে এতটা রিয়েলভাবে আমার বাস্তব জীবনে আমি ভাইবা ফেলাবো যে ওইটা এখনই আমার সাথে ঘুইটা গেছে। দেখবো যে আমার ভিতর টেনশন হওয়া শুরু হবে, আমার হার্টবিট বাইরে যাবে, আমার ঘাম তৈরি হবে, কিন্তু দুঃখটা কিন্তু এমন হয় নাই আমার জীবনে। কিন্তু আমার মাইন্ড কী করতেছে, ওটাকে খুব বাস্তবভাবে দুঃখটাকে মানে রিয়েলাইজ করে ফেলাইতেছে। এই জায়গায় দেখো যে ভবিষ্যতের চিন্তার ক্ষেত্রেও তোমার দুঃখটা কত বেশি বাস্তব। কেন ভবিষ্যতে আমি চিন্তা করতে পারি না যে ভবিষ্যতে আমি একটা বড় বাড়ি করে ফেলাইছি, এই সুখে আমি বিভোর থাকতে পারি না, আমি কিন্তু থাকতেছি না, কারণ ওটা আমার সাথে রিয়েলি ঘটে নাই। কিন্তু দুঃখ তো আমার সাথে রিয়েলি ঘটে নাই, কিন্তু তারপরেও কেন দুঃখটারে আমার এত বেশি আমি টেনশন হয়ে, মানে আমার ভিতরে এত দুশ্চিন্তা ক্রিয়েট হয়? কারণ
আমার মানুষের কাছে সর্বদাই দুঃখ সুখের থেকে অনেক বেশি বাস্তব এবং অনেক বেশি তীব্র। এইটার কারণে বেনেটার বলতেছে এই জায়গায় ভাই আমি একটু বলি, সুখ নিয়ে বলি। আপনি বললেন না যে সুখ হচ্ছে ক্ষণস্থায়ী, এটা আরেকটা কিভাবে হতে পারে, যেমন গাড়ির উদাহরণটা দিলেন। এখন এই গাড়িটা নিয়ে যখন আমরা চিন্তা করতেছি যে গাড়িটা পাওয়া দরকার, যখন আমরা গাড়িটা পাবো তখন কিন্তু আমরা সুখী হতে পারবো না। কারণ কি? কারণ যে পেয়ে গেছি, ফলশ্রুতিতে তখন আমরা নতুন কিছু পাইতে চাবো, কারণ ওই যে পাওয়ার বা কোনো কিছু চিন্তা করার বা আকাঙ্ক্ষা করার অভ্যাসটা গড়ে উঠছে। তো ফলশ্রুতিতে আমাদের কিন্তু সুখের ওই মাধ্যম দিয়ে দুঃখ আবার নতুন করে আসবে, আবার দুঃখ আসবে। হ্যাঁ। এখন বলেন বেনেটার কি বললো? বেনেটার তোমার বলতেছে, বেনেটারের যুক্তি এই জায়গায় যে আমাদের কাছে যদি এক পাল্লায় যদি আমাদের সুখ দেওয়া হয়, আর এক পাল্লায় যদি দুঃখ দেওয়া হয়, আমরা হয়তো সুখটাকে প্রত্যাখ্যান করতে রাজি হব যদি আমরা দেখি যে দুঃখটারে যদি কোনোভাবে সরান দেয়, ওইটা আমার কাছে মাচ মোর ভ্যালুয়েবল মনে হবে যে দুঃখ নাই। দুঃখ ছাড়া আমরা নিউট্রালভাবে থাকতে রাজি আছি, যদি সুখ নাও আসে অতটা ম্যাটার করবে না। কিন্তু যদি বলে সুখ বেশি তোমার জন্য নাকি দুঃখটা বেশি, সবাই বলে যে ভাই দরকার হলে আমি ওই সুখটা আমি 10 মাস পরে আমি উপভোগ করবো, কিন্তু আমি দুঃখ আমার এই মুহূর্তে আমার বাদ দিতে হবে। এই জন্য বলছে যে দুঃখ বরাবরই খারাপ বলতে কি, দুঃখ বরাবরই মানুষ সে কাম্য না, কেউই দুঃখ চায় না, এই জন্য তারা সুখই করতে চায়। সো এখন তাহলে সুখ যদি +1 হয়, তাহলে দুঃখটার যে মেজারমেন্ট আছে, দুঃখ তোমার হবে -1 হয়ে যাবে। দুঃখ আমি চাই না রে ভাই, ঠিক আছে? এই হলো তোমার বেনারের যুক্তি যে আচ্ছা তার একটা সিমেট্রি আছে, যে দেখা যায় যে মানুষের সুখের সাথে দুঃখের একটা এসিমেট্রি হয়, মানে অসমতা সৃষ্টি হয়। সুখ আর দুঃখ কোনো সমান হয় না, দুঃখটার পাল্লাটাই ভারী হয়। তো এই জন্য বলতেছি যে তাহলে দুঃখই যদি আমাদের হয়, তাহলে এই দুনিয়ার সব কিছুই তো দুঃখ। তো বেনেটার অনেকভাবে প্রমাণ করে দেখাইছে যে আমাদের এখানে আমরা যেই সুখের কথা বলি ওইটা আসলে ওইরকম সুখ না, সুখ ক্ষণস্থায়ী, দুঃখটা মাচ মোর রিয়েল। সো আমাদের জীবনটাই যদি দুঃখ হয়, এবং অনেকে তো গানও লেখা ফেলাইছে, কোন নার্গিস নাকি জানি গান লেখা ফেলাইছে, জীবন মানে যন্ত্রণা, ঠিক আছে? এরকম মানে জীবনের প্রতিটা ধাপে ধাপে দেখবে যে জীবন যন্ত্রণা বলেই মানুষ এরকম হতাশ হয়েছে। এরকম অনেক এখানে কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে আপনি যে বলতেছেন জীবন যন্ত্রণাময় বা জীবন দুঃখময়, কিন্তু জীবনের যে সুখ আছে বা আমরা এই সুখটা কি অস্বীকার করতে পারি? অস্বীকার কিন্তু করতে পারি না। অস্বীকার করতে পারি না যে সুখ যে নাই এমন যে কোনো কিছু দেখলে তো আমার খুশি মানে সুখের মোমেন্ট তো থাকে, কিন্তু এখানে আরো গভীরভাবে মানে যদি আমি ইনভেস্টিগেট করি, দেখা যায় যে সুখটা তো দুঃখের মতো তো থাকতেছে না। একটা মানে মানে একটা আছে না যে ধরো সুখ আমার জীবনে সবসময় একটা সুখের একটা প্রবাহ ফ্লো থাকতেছে না। এত ধরো যখন আমি সুখ পাইতেছি না, আবার দুঃখ পাইতেছি না, একটা নিউট্রাল, এই দুনিয়া এসে নিউট্রাল পর্যায়টা আমার কাছে দুঃখদায়ক লাগে। কিছু হইতেছে না কেন, আমার কাছে বিরক্তি লাগে, বোর্ডম লাগে তখন, যে ভাই সুখও নাই দুঃখও নেই। এই যে আমার অস্বস্তিটা শুরু হয়ে গেল, যে এই অস্বস্তিটা কিন্তু আমার হইতো না যদি আমি এক্সিস্টই না করতাম। কারণ এক্সিস্ট না করলে তো ভাই আমার মেমোরি না, আমি তো জানি না কিছু, আমি কি জানি কিছু, আমি তো কিছু জানতাম না, কিছু বুঝতাম না। তো এক্সিস্ট যখন হয়েছি, তো এখন এক্সিস্ট হয়ে দেখলাম যে জন্মের পর থেকে কিন্তু আমি কাঁদছি, আমি কিন্তু হাসি নেই, জন্মের পর কেউ হাসছে না। অনেক গল্প থাকতে পারে যে জন্মের পর ওই শিশুটা হাসছিল, আচ্ছা ওটা গল্প, কিন্তু রিয়েলি আমরা দেখছি যে সবাই কাঁদে কেন? সেটা নিশ্চয়তা থেকে অনিশ্চয়তা জগতে পড়ে গেছে, এই জন্য সে কাঁদতেছে। তারপরে তার শুরুই হয়েছে দুঃখ দিয়ে। এখন এই দুঃখ ভোলার জন্য সে নানা ধরনের ফন্দি ফিকির করে, সে চকলেট খায়, লজেন্স খায়, সে তারপরে সে নানা জনের সাথে একটু পার্টি করে, এইটা করে ওইটা করে। কিন্তু সমস্ত পার্টি করার পরেও বাসায় এসে দেখে যে সব কিছু ফাঁকা, সব কিছু শূন্য, কিছু নাই। এই যে ফিলিংটা না, এই ফিলিংটা পোড়ায়। তখন দেখা যায় যে এই ফিলিংটা যেহেনে যে সেহেনে আমার মতো ভূত মানে ছায়ার মতো আমার পিছিয়ে আসতেছে। এই যে পার্মানেন্সিটা, এইটার কারণে তোমার সুখের অস্তিত্ব থাকলেও ওইটা দিন শেষে দুঃখে কনভার্ট হবে। এবং এটার সাথে অ্যান্টিনাটালিজমের যেমন ডেভিড বেনেটারেরও একটা মতের মিল আছে, এটার সাথে বুদ্ধের ব্যাপারটাও করা যায়। বুদ্ধ এই কারণে সেলিব্রেট হয়েছে, কারণ সে মানুষের একদম মানে সফট জায়গায় যে আঘাত করছে, বুঝছে? কিন্তু ভাই আমার মনে হয় যে এই কথার সাথে বুদ্ধের আর একটা মানে কথার কন্ট্রাডিক্ট করে না। যেমন বুদ্ধ বলতেছে দেয়ার ইজ নো সেলফ, অর্থাৎ যদি স্পিরিচুয়ালিটির একটু গভীরে তাকানো যায় তাহলে আমরা কিন্তু আসলে অস্তিত্বশীল না।
দেয়ার ইজ নো সেলফের যে ব্যাপারটা, আচ্ছা এখন আমি যদি না থাকি তাহলে আমি কিভাবে দুঃখী হব? এটা 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 ভালো তর্ক। মানে বুদ্ধ বলতেছে জীবনে দুঃখ আছে, কিন্তু আবার বুদ্ধ বলতেছে যে দুঃখটা পাবে কে? আমি পাবো। বুদ্ধ বলতে দেয়ার ইজ নো সেলফ, আমিই নাই, মানে তো দুঃখটা পাচ্ছে কে? এই জায়গাটাতে আইসা না, মানে এই জায়গাটা আসতে হলে তোমার ওই যে আগেই বললাম যে যখন বলছি দুঃখটা খুব বাস্তব, এবং বুদ্ধ যখন বলছে, বুদ্ধ বলছে হইলো যে গতানুগতিক যে আমাদের লাইফ স্টাইল, মানুষের যে সাধারণ জীবন, ওই দিক থেকে বুদ্ধ তখন এই কথা বলছে যে দুঃখ, তোমার দুঃখ আছে না? আছে তো, আছে, নিঃসন্দেহে স্বীকার করতেছে। তুমি দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তোমার আকাঙ্ক্ষা আছে দুঃখ থেকে মুক্তি পাওয়ার, আছে। মানুষের সর্বোচ্চ যদি আকাঙ্ক্ষা থাকে সে দুঃখ থেকে মুক্তি পেতে চায়, বা আরও যদি সর্বোচ্চ টান দেয় সে নিজের থেকে মুক্তি পেতে চায়, কারণ সে নিজেরই একটা দুঃখ, কিন্তু সে ভিতরে ভিতরে জানে না আসলে। সো এই জায়গাটা আনার জন্য বুদ্ধ ওই তর্কটা দিছে, দুঃখ আছে, এবং দুঃখ যখন থাকবে, তুমি যখন দেখবা যে তোমার সুখের ভিতরে দুঃখ আছে, তখন তুমি সাডেনলি রিয়েলাইজ করবে যে আমার ভাই দুঃখ থেকে মুক্তি পাইতে, তোমার একটা আর্জেন্সি ক্রিয়েট হবে, এবং বুদ্ধের যে টেকনিক ওইটা তখন সফল হবে, যে এইবার তুমি আসছো, তুমি আমার ইয়েতে, এইবার তখন বলবে যে এইবার তুমি এই স্টেপ ফলো করো, ফলো করলে তখন তুমি ওই মেটাফিজিক্যাল দিকে, তখন যে তুমি বলা স্পিরিচুয়াল যে গভীরতার ব্যাপারটা, তখন তুমি ওই জোনে ঢুকবা। ওই জোনে ঢোকার পরে তুমি যখন ধীরে ধীরে দেখবা যে আমি যে সেলফ, আমি যে নিজে মনে করি, এইটা তো একটা ভুয়া জিনিস। এইটা যদি ভুয়া জিনিস হয়, তাহলে আমি কিসের সুখ কিসের দুঃখ? না আছে সুখ, না আছে দুঃখ, তাহলে কি আছে? বুদ্ধ তখন বাধ্য হয়ে হয়তো বা মানুষের চাপে হোক, যদিও সে বলতে চায় নাই, কেউই বলতে চায় না, ওটার পর আর বলার কিছু থাকে না, বাট সে হয়তো বাধ্য হয়ে তার কিছুটা বলতেছে, সে সেটা বলছে কি নির্বাণ। নির্বাণ কি? নির্বাণ একটা নিউট্রাল অবস্থা, কিছুই নাই, কিছু নাই মানে কি? না আছে সুখ, না আছে দুঃখ। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, এটা সে বলতেছে যে সুখ দুঃখ না থাকলে বুদ্ধর তো শরীর আছে, বুদ্ধ যখন নির্বাণ প্রাপ্তি হয়েছে, বুদ্ধের শরীর আছে, বুদ্ধের সব কিছু আছে, মন আছে, সে চলতেছে ফিরতেছে খাইতেছে, সে মধ্যম পন্থার কথা বলতেছে, সব কিছু বলতেছে, তাহলে তার তো দুঃখ পাওয়ার কথা। তো সে কোন সেলফ নাই মানে কি? সে তো জিন্দা আছে, আমি তোমার সাথে কথা বলছি, আমার সেলফ নাই, তাহলে এটা তাহলে কি ধরনের কথা বলছে? তখন বুদ্ধ এটার চরম পর্যায়ে যে তখন এটা বলছে যে মহাপরিনির্বাণের কথা বলতেছে, বা আমি যদি আর একটু আমি আমার মতো করে যদি বলতে চাই, এটা মহানির্বাণের কথা বলছে। মানে কি? নির্বাণ বলতেছে তার রিয়েলাইজ হয়ে গেছে যে ভাই আমি যেই মুখ দিয়ে কথা বলতেছি, আমি এটা ভুয়া কথা বলতেছি, আমি মিথ্যা কথা বলতেছি, আমার যে ওয়ার্ড এগুলো কিছুই না, এগুলো হলো একটা ফাঁপা জিনিস, এটাতে কোনো কিছু নাই। তা আমি জানি আমি একটা ভণ্ড, আমি আরও প্রিসাইজ করে বলি যে আমি জানি আমি এটা ভণ্ডামি করতেছি, আমার এই আশেপাশের জগৎ এটা মিথ্যা, এটার সাথে তুমি ওই শঙ্করের অদ্বৈতবাদ মিলাইতে পারো। শঙ্কর এই জন্য বলছে ভাই তোমার যে ব্রেন, তোমার যে মাথা, ওই মাথা একটা দড়িরে সাপগুলা মনে করে, আর তুমি এরে বিশ্বাস করতেছো, মানে দেখো, মানে দড়িকে সাপ বইলা সে বিশ্বাস করতেছে, যেই ব্রেন এমন করে চিন্তা করে, এমন করে দেখে, যা দেখার দৃষ্টিভঙ্গি বাঁকা, তুমি এই মনটা বিশ্বাস করো। এইটা যখন তুমি রিয়েলাইজ করো, তখন তোমার কাছে এই দুনিয়া ঠিক আছে আর কি, তখন তোমার কাছে মানে দুনিয়াটা তখন একটা খেলাধুলা মনে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমারও ভুল হয় ভাই, আমি যে কথা বলতে চাই ঠিক আছে আমারও ভুল হয়, তখন তুমি ইজিলি কারোর সাথে তুমি ধরো কথা বলতেছো, সে বললো যে ভাই আপনি তো ভুল করছেন, হ্যাঁ ভাই ঠিক আছে আমার তো ভুল থাকতে পারে, আমি কী করবো? কারণ তুমি জানো তোমার ব্রেন ভুল হইতে পারে, তোমার হয়তো বায়াস থাকতে পারে, তখন তুমি এতটা হাম্বল হয়ে যাও, তখন জীবনটা চলাটা একটু ইজিয়ার হয়। মানে তোমার যে দুঃখটা আছে না, ওই দুঃখটা একটু কম হয়। কিন্তু দুনিয়াতে থাকতে কিন্তু দুঃখ হবে, হাত কাটলে ব্যথা পাবো না, ব্যথা তো লাগবে, এটা তো তুমি এড়াইতে পারবে না, ব্যথা লাগবে, তোমার মাথার ভিতরে পেইন হবে, অনেক কিছু হবে। সো বুদ্ধ তখন বলছে যে তাহলে তো কেমনে করে আলটিমেট নিষ্কৃতি পাওয়া যায়? তোমার দেহ যখন নাই হয়ে যাবে, তুমি যখন মরে যাবে, যেটা আমরা মরা বলি, মানে সাধারণ মানুষ যেটা বলে যে আমরা মরে গেছি মানে কি? তার দেহ পুচ্ছা মাটিতে মিশে গেছে, দেহও নাই, আত্মাও নাই, কিচ্ছু নাই, তুমি অনস্তিত্ব হয়ে গেছে। বেনেটার এসে বলতেছে যে এই যে অনিস্তিত্ব, এটাই যদি আমার হয়, তাহলে এই হুদাহুদি এই দুনিয়াতে আসার কি দরকার? যেমন আছে অমনই থাকুক না, শুধু এই দুনিয়াতে এসে এত পন্দাবন্দি করার কি দরকার? আসলাম, আইসা এর লগে আমার কথা মিলে না, এরে আমি ঘুষি মারলাম, আমারে ঘুষি মারলো, অযথা এসে হানাহানি রক্তারক্তি। তাহলে আলটিমেট সলিউশন কি ভাই? বাচ্চা কাচ্চা দিও না, তুমিও দিও না বাচ্চা, আমিও দিব না, সবাই যদি বাচ্চা দেওয়া বন্ধ করে,
আলটিমেটলি সবারই একটা এক্সপায়ারি ডেট আছে, 60 বছর 70 বছর বাইচে বুঝছে একজন মরে যাবে মানুষ। মরে গেলে কী হবে, হিউম্যান ধীরে ধীরে একটা ফেজ এক্সটিংশনের ভিতর দিয়ে চলে যাবে। মানে ধরো সবাই একসাথে যাবে না, কারণ এখনও যতজন মানুষ আছে অনেক মানুষ, তো সবাই তো আর যাবে না। সো সবাই যদি এটা মানে জানে বুঝে যদি এটা চর্চা করে, তখন দেখা যাবে ধীরে ধীরে তারা ন্যাচারের নিয়ম অনুযায়ী মরে, এমন না যে সুইসাইডই করা লাগবে। অনেকে বলে এটা তো সুইসাইড, এটা করে তো ডেভিড বেনেট তো সুইসাইডের দিতেছে। মানে কথা, কারো যদি মন চায় সুইসাইড করতে, হয়তো বা মানে এই মতাদর্শ অনুযায়ী সে হয়তো বা তাকে বাধা দিবে না সুইসাইড করতে। আচ্ছা তোমার ইচ্ছে করো, কী করা। কেউ যদি নাও করতে চায় এটা তাতেও বাধা দিবে না। আচ্ছা ঠিক আছে, তোমার মন চাইতেছে বাইচে থাকো, থাকো একা বাইচে থাকো, যতদিন আছে উপভোগ করো যতটুকু পারা যায়। অনেক তো সাফার করছো, উপভোগ কইরা মইরা যায়, তোমার বংশ প্রজন্ম রাখার কোনো দরকার নেই, এইটুকু বলে। তো সেকেন্ড অপশন যদি কেউ বাইছা নেয় যে মানে সুইসাইড করলো না, বাট নর্মালি সে জীবনযাপন করে সেটা চলে যেতে চেতেছে, এইভাবে যদি সবাই স্টেপ টু স্টেপ নেয়, ধীরে ধীরে দেখবা যে একটা টাইম পরে মানুষ যেতে থাকবে না, এক্সটিংশন হয়ে যাবে। কারণ ডাইনোসরের আমার নাই, সেই জন্য ডাইনোসরের আর ক্ষুধার তাড়নায় কামড়াকামড়িও নাই, ডাইনোসর এখন অনেক শান্তিতে আছে, সুখে আছে। কিন্তু এটা আমি আবার বলতেও পারি না এই জায়গায় যে আসলে কারণ ডাইনোসরের কি কোন অবস্থায় আছে আমি জানি না, না ডেভিড বেনেটার পর্যন্ত জানে যে ডাইনোসর কি আছে। যারা এক্সটিংশন হয়েছে ওই পাড়ার খবর তুমি জানো না, আসলে আমরা কেবল এই পাড়ার খবর জানি। এই জানা অনুযায়ী আমি বলতেছি যে ওই পাড়ার খবর যদি আমি নাই জানতে পারি তা আমি যাইগে ওই পারে, সমস্যা নেই, না জানলাম সমস্যা নেই। সো ডেভিড বেনেটার বলতেছে যে আচ্ছা ঠিক আছে মরে যাই, মানে এরকম করে এক্সটিংশন হয়ে যাক, সমস্ত টেনশন খতম হয়ে যাক, আমাদের আর দরকার নেই, খেলাধুলা বন্ধ, বুঝছো। ডেভিড বেনেটারের অ্যাপ্রোচ হলো এরকম। তা এখন হচ্ছে অবসরপ্রাপ্ত, অবসর নেওয়া। এই অ্যান্টিন্যাটালিস্টদের তো অনেক নৈরাশ্যবাদী লাগে, যেহেতু জীবনটাই এরকম, যেহেতু দুঃখ আছে বা এরা সেই অর্থে নৈরাশ্যবাদী। তাহলে কি অ্যান্টিন্যাটালিস্টদের নিহিলিস্ট বলা যায়? এখন এটার সাথে অনেকের মানে আছে, অনেকে নিহিলিজমের দিকে চলে যায়, অনেকে পেসিমিস্টিক হয়ে যায়। মানে কারণ কি, কারণ তুমি তো আর কোনো ভবিষ্যতে বা ফিউচার টিচার এগুলো কিছু রাখতেছো না। তোমার যদি মনে হয় আজকে তুমি মরে যাবে, তুমি একটু বিমর্ষ হয়ে যাবে, মন মরা হয়ে যাবে। আবার অনেকের এরকম অ্যাপ্রোচও আছে, তারা একটু অপটিমিস্টিক, আরে মইরা তো যাবোই, বা আমরা তো মইরা যাবো, বা আমি তো নিব না, তবে আমি মন মরা থাকার কি দরকার, আর ভাই এনজয় করবো। তারা আবার এনজয় বলতে আবার অনেকে ভোগবাদী পর্যায়ে চলে যেতে পারে, যা মন চায় তাই করে ফেলাম। হ্যাঁ, অনেকে এই অ্যাপ্রোচ নেয়। আবার অনেকে আছে যে না, আমার রিজনেবল মাত্রা, আমি যতটুকু পিসফুলি থাকা যায় আমি থাকি, আমি চলে যাবো ব্যবসা। নানা ধরনের মানে এক একজনের এক একটা মানে এই মতাদর্শের আন্ডারে অনেকজন অনেকভাবে অ্যান্টিন্যাটালিস্ট হয়, এবং এক একজনের বলতে পারি যে এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম। কেউ হয়তো বা নৈরাশ্যবাদী থেকে তার এটা খুব ভালো লাগে যে আরে সব ঘুরে ঘুরে গেলে তো সব আরে কি খুব চিল, আমিও যেমন সব 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 চলে যাবে জিনিসটা। কিন্তু ব্যাপারটা মোটেও এটা না। যখন যাইবা তুমি একাই যাইবা, তুমি সাথে নিয়ে কাউরে নিয়ে যাইবা না, যেতে পারবো। যেমন তুমি যদি মরে যাবো, আমি যদি মরে যাই, আমি কি আমার সাথে আরো 10-20 জন নিয়ে যাবো? না, এটা আমার উচিত হবে। সে যদি না যেতে চায়, আমি ফোর্স করার কি আসলে। সো এই কারণে অনেকে আছে দেখা যায় যে সে একটু একা হয়ে যায়, লোনলি হয়ে যায়, সে তখন ওইরকমভাবে সাফার, মানে একটা কর্মস্পৃহা অনেকের উঠে যায়। বাট আমার স্ট্যান্ড পয়েন্ট হইলো যে যদি কেউ অ্যান্টিন্যাটালিজমের ছাতার তলে বৈশাখ কেউ যদি কর্মস্পৃহাহীন হয়ে যায়, তারপর সে বিমর্ষ থাকে সবসময় বা হয়ে যায়, আমি মনে করি না যে এটা কোনো গুড অ্যাপ্রোচ। কারণ আমার কাছে মনে হয় যে এতটা দুঃখী হওয়ারও তো বিষয় নেই। তুমি যদি জানো যে ভাই জীবনটা দুঃখ, জীবন মানে যন্ত্রণা, বা জীবনে আমার একদিন তো মরেই যাবো, তো এটা যদি তোমার খুব ভালোভাবে ফিল হয়ে যায়, তোমার তো পার্টি করার কথা, তোমার তো চিল করার কথা লাইফে। মানে তুমি তখন কি করবা জানো, বুদ্ধের তখন ওই অনিত্যতা ভালোভাবে বুঝবা। তুমি তখন একটা এক্সপিরিয়েন্স, একজন মানুষ, তোমার জীবনের প্রতিদিনটাকে তুমি নতুনভাবে উপলব্ধি করবা। কারণ ওই মোমেন্টটা কখনো তোমার জীবনের লাইফে ফেরত আসবে না। তুমি যে এই যে একটা দিন গেল তোমার সাথে যে আমি কথা বলতেছি, এটা জীবনও কখনো ফেরত আসবে না। তখন তুমি লাইফটার আরো ফুলেস্টলি লিভ করতে পারবে। এই জায়গায় আমার মনে হয় যে অ্যান্টিন্যাটালিজম বা ইজমটাও বাদ দিই, অ্যান্টিন্যাটালিস্ট এটার পাশাপাশি তোমার স্পিরিচুয়ালিটির প্রয়োজন আছে, আধ্যাত্মিকতার প্রয়োজন আছে। কারণ এটা তোমার লাইফের একটা কোর ফান্ডামেন্টাল মিনিং বা দেখার দৃষ্টিভঙ্গি দেবে। হ্যাঁ, কারণ শুধু ওই আমি ওইটা নিব না, বা মানে আমি ওইটার
বাচ্চা কাচ্চা দিব না, এটা কইরা তার সাথে আমি যে হয়ে যে সবসময় আমি দেখছি যে অ্যান্টিনাটালিস্ট হয়ে তোমার সবসময় একটা মানে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, ফ্যামিলির প্রতি, মানে এভরিথিং এটার প্রতি একটা সিনিসিজম তৈরি হয়, বুঝছো? মানে সিনিসিজম বলতে একটা মানে বিরক্তি তৈরি হয় যে এটা খারাপ, ওটা খারাপ, এটা খারাপ, সব জায়গায় সমস্যা। আসলে এত নেগেটিভিটি দেয়া আসলে জীবন ওইভাবে ফাংশন করা যায় না। তুমি যদি শেষ জীবনে বা তুমি যদি মনে করো এটা তোমার লাস্ট লাইফ, তুমি তোমার জীবনটাকে যতটুকু পারা যায় জুসিনেস নিয়ে তুমি লাইফটা লিড করবা, রেদার কারণ আমার তো দরকার নাই কারো দোষারোপ করে বা কারো হ্যান ত্যান খালি আঙ্গুল খোঁচাখুচি করে নিজে নিজে সেন্টি খেয়ে থাকা। লাইফ যদি আমার একটাই হয়, আমি আমার মতো করে ভাই যত যেমনে পারা যায় অমনে করে আমি করবো, এবং এই জন্য আমার অবশ্যই আমি অ্যাক্টিভ থাকবো বা যতটুকু পারা যায় আমি কর্ম করবো, কর্ম করে আমি আমার কর্মের ফলাফল ভোগ করবো। হ্যাঁ, এটা আমার মতামত, আমার স্ট্যান্ড পয়েন্ট এরকম যে আমি নিজেও আমি আমার এই সিচুয়েশন ওভারঅল বিচার বিবেচনা করে আমি বাচ্চা জন্মদানের পক্ষে না। কিন্তু যারা পক্ষে তারা এরকম যুক্তি দিচ্ছে যে মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে নিজের জিনকে সে বাঁচায় রাখবে পরবর্তী প্রজন্মের মাধ্যমে, এই একটা যুক্তি থাকে। বা সেকেন্ড যুক্তি থাকে যদি আমার সন্তান না হয় তাহলে আমার উত্তরাধিকারী বা সম্পত্তি কিভাবে দেখবে, আমি বৃদ্ধ বয়সে কিভাবে মানে থাকবো বাঁচবো। তো এরকম অনেক যুক্তি তো তারা দিচ্ছে, এগুলাকে কিভাবে প্রোটেক্ট করা যায়? কি প্রোটেক্ট বলতে বা এখন যারা টিকে রাখতে চায় বা জিনের যারা জিন ভূতের যারা দোহাই দেয় আর কি হোয়াট এভার, তাদের তাদের যুক্তিটাও ঠিক আছে এক অর্থে, মানে এক অর্থে ঠিক বলতে তাদের মতো করে ঠিক আছে। কেমনে? আমার তো অস্তিত্ব টিকে রাখতে হবে, তারা আমার অস্তিত্ব টিকে রাখতে চায়, মানে অ্যান্টিনাটালিজম ব্যাপারগুলো অস্তিত্ব টিকে রাখতে চায় না। কারণ বেশিরভাগই এরাই যে যারা অস্তিত্ব টিকে রাখতে চায়, আবার অনেকে ওই এভলিউশনারি বায়োলজি হাবিজাবি এইগুলো। আমার কথা হলো যে তুমি তো মানুষ না, তুমি কি প্রাণী? তুমি কি মানে অন্ধ প্রকৃতি? তুমি যদি নিজেকে মানুষগুলা দাবি করো তাহলে তুমি বায়োলজি দোহাই দিতে পারো না। তুমি কি জিন নাকি? আর তুমি যদি মনে করো না আমি জিনের কথা মতো চলি, আমি তার কথা মতো উদ্বোস করি আসলে, তাহলে তুমি বললো না যে তুমি আজকের থেকে মানুষ। তুমি বলবা যে মানে আমি বলতেছি না যে মানুষ হইলে তুমি মানে জন্ম দিতে পারবা কি পারবে না, ওটা আসতেছি না প্রশ্ন। এটা ফান্ডামেন্টাল জিনিস যে তুমি যদি নিজেকে মানুষ হিসেবে যদি দাবি করো তাহলে অবশ্যই তোমার এই জায়গায় একটা ইচ্ছা থাকতে হবে। আর তুমি যদি মনে করো না ভাই সব কিছু নিজে নিজেই চলে, জেনেটিক ডিটারমিনিজম, আচ্ছা সব কিছু এইভাবেই চলে, আর ঠিক আছে, ওকে ফাইন, জেনেটিক ডিটারমিনিজমে মাইনে নিতাম যদি তোমার সেলফই না থাকতো। তুমি সেলফ ছাড়া বাস মানে কথা বলতে পারবা না। তো তার মানে তোমার একটা সেলফ আছে, আর তোমার যদি সেলফ থাকে তাহলে অবশ্যই তোমার মানে ইচ্ছা আছে, চয়েস আছে। আর যেহেতু তোমার চয়েস আছে সেহেতু তুমি খালি জিনের কথা শুনবা, উঠবা বসবা, এইটারও চেঞ্জ করার তোমার ক্ষমতা আছে। আর তুমি যদি অস্বীকার করো যে না জিন এটা বলছে আমার এটাই করতে হবে, আমি এমনি যাবো, এটা রাইট আছে, তাহলে তুমি আজকে থেকে মানুষের খাতার নাম লেখানো উঠাই দাও, আমার সমস্যা নেই। তুমি যদি বলো আমি জিনের কথা শুনবো, পারফেক্টলি ওকে, তুমি বাচ্চা তুমি সব যা মন চায় তাই করো, আমার কোনো প্রবলেম নেই, করো। কিন্তু তুমি এইটাও বুঝে নাও তুমি মানুষ না, তুমি জানো তুমি প্রাণীর মতোই করো। প্রাণীরা তো সলিড আছে, প্রাণীর কিচ্ছু করে না, ওর যা করতে মন চায় ওইটা করে, কইরা প্রকৃতির নিয়ম অনুযায়ী কইরা ওরা মরে যায়। মানে যান্ত্রিক, তুমি দেখো ওরা বাচ্চা জন্ম দিতেছে প্রাণীরা, ওরা সেন্সেই নাই, মানে ওরকম ইয়েতেই নাই, এবং ওদেরটা মাছ মোর ন্যাচারাল। কিন্তু তুমি কি ন্যাচারাল? মানুষরা কি ন্যাচারাল? জীবনেও না। এই যে ভাষা দিয়ে কথা বলতে সেটা মোটেও ন্যাচারাল, এটা কৃত্রিম। তাহলে যেখানে তুমি ভাষা ইনভেন্ট করছো কৃত্রিম, আর্টিফিশিয়াল, সেই জায়গায় তুমি নেচারের দোহাই দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইতেছো? মানে নেচারের দোহাই দিয়ে তুমি প্রমাণ করতে নেচার এমনি কাজ করে, আমার ন্যাচারালি মনে হতো এটা ন্যাচারালিস্টিক ফালাসি। যে প্রকৃতি মাথা জীবন টিকে রাখতে চায়, তো ঠিক আছে আমিও টিকে রাখি, বা আমারও উচিত এটা টিকে রাখা, না হইল না, তাহলে তোমার এথিক্সের জায়গায় তুমি রং করতেছো। এথিক্স আসবে তোমার চয়েস থেকে, এবং এই চয়েস নানা প্রকারের হইতে পারে। তো এই জায়গা থেকে ওই অ্যান্টিনাটালিজমের যে যারা আর কি একটু খোঁচাখুচি দেয় ওটা খাটে না, তখন মানে যারা ন্যাটালিস্ট তাদের যুক্তি এথিক্যালি একদম শিশু সুলভ হয়ে যায়।
সন্তান জন্ম দেওয়া এই জন্য অনৈতিক আমরা বলতেছি যে কারণ প্রথম কথা হচ্ছে একটা সন্তান পৃথিবীতে আসতে চাচ্ছে কিনা তার অনুমতি নেওয়ার কোনো সুযোগ নেই। তার মানে আমরা আমাদের ইচ্ছায় নিজের স্বার্থে আমরা কিন্তু সন্তান আনতেছি, এই একটা ব্যাপার। তা এখন এটা ইথিক্যালি রং। আচ্ছা, এখন কথা হচ্ছে সেই যুক্তিতে কি আমরা এরকমভাবে বলা যায় না যে প্রত্যেকটা অ্যান্টিন্যাটালিস্টেরই ভেগান হওয়া উচিত? কারণ কি? কারণ হচ্ছে যারা মানে নন ভেজ তারা কিন্তু পশু পাখির অনুমতি তো এখানে প্রশ্নই নাই, হ্যাঁ, তো তাদের হত্যা করা হচ্ছে বা খাচ্ছে, তো মানে এটা কি নেসেসারিলি বাধ্যতামূলক যে প্রত্যেকটা অ্যান্টিন্যাটালিস্টেরই ভেগান হওয়া উচিত? হ্যাঁ, এখন যারা যারা মানে করতেছে যে হ্যাঁ তোমার নীতিনৈতিকভাবে তোমার যেহেতু তারা নীতির কথাই আনতেছে, অনুমতি না নেওয়া করা, তো এটা অ্যালাইন করার জন্য অনেকে বলে যে না ভেগান হওয়া উচিত। মানে এইটা আসতেছে, মানে এই কথাটা আসতেছে হয়তো বা যে ধরো যারা অ্যান্টিনাটালিস্ট হয়েছে তো তাদের দিকে হয়তো একটা তর্ক ছুড়ে দেয় যে তাহলে আপনি যদি এতই নীতির কথা বলেন তাহলে তো আপনি তোমার প্রাণী খায়া তো এইগুলো করতেছেন। তো ওইটার জন্য অনেকে আছে একটা স্টেপ নেয় যে অ্যান্টিনাটালিস্ট হয়েছে, ভেগান হয়ে গেছে, এখন তুমি কি বলবা বলো, মানে এরকম একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে আসে যে হ্যাঁ এখন আমি অ্যান্টিনাটালিস্ট, এখন আমি ভেগান হয়েছি, এখন তুমি কি বলবা, এখন আর তুমি আমার কথা চলবে, এরকম একটা সেন্টিমেন্টও কাজ করতে পারে। তো এখন আমাদের যে নীতিনৈতিকতা, তুমি যদি অনেক পাস্টে যাও, পাস্টে কিন্তু দেখো যে দাসপ্রথা ছিল, এখন দাসপ্রথা নাই। এখন যদি দাসপ্রথা কেউ আনে এটা মনে হবে যে মানে অদ্ভুত একটা জিনিস, মানে ওরা পারলে শেম করা হবে সোশ্যালি। সো আমাদের নীতিনৈতিকতার ডেভেলপমেন্ট হইতেছে, ইথিক্যালি ডেভেলপমেন্ট হইতেছে, এবং এটা কোনো স্ট্যাটিক জিনিস না। সো নীতিনৈতিকতার যে ডেভেলপমেন্টগুলো হইতেছে এটার ভিতরে দেখবো যে এখন অ্যানিম্যাল রাইটসের কথা আসছে। অ্যানিম্যাল রাইটস কি, যে তুমি যে প্রাণীর সাথে যে আচরণ করতেছো, যেমন বিড়াল টিড়াল নিয়ে তুমি যে ওই যে ভিডিও বানায়া তারপর তারে কি কাপড় চুপড় পরায় দিয়ে যে তার যে পণ্য বানায় যে বেচতেছো, তুমি কি তার অনুমতি নিচ্ছ জিনিসটা? হ্যাঁ, মানে এই হাবিজাবি করছো, অনেক কিন্তু করে। তো অনেকেই আছে এটা নিয়ে একটু সোচ্চার হইতেছে যে এটা কি করা কি আদৌ উচিত কিনা। যে একটা প্রাণীর যেমন সার্কাস, প্রাণীদের নিয়ে যে সার্কাসে যে খেলা না, এটাতে তো প্রাণীদের একটা অবমাননা করা হয় না। এইটাও কিন্তু এখন ধীরে ধীরে একটু মানুষ কনসার্ন হইতেছে যে এটা উচিত না। এবং চিড়িয়াখানা, ভাই প্রাণীরা কি কোনো নাকি যে শেলফের মতো আলমারিতে তুমি রাখছো আর মানুষ ওইটা মজা নিতে দিতেছে, তাদেরকে মুক্ত মনে তুমি ছেড়ে দাও। তো এইটা হলো যারা এনভায়রনমেন্ট, পরিবেশ এগুলোর খুব সচেতন, এগুলো নিয়ে কাজ করতে, এদের সাথেও এখানে কিছু মানে যুক্তি আছে, তর্ক আছে, হাবিজাবি আছে। যে তর্ক বলতে যে সবার পক্ষে সব সিচুয়েশন থেকে ভেগান হওয়াটা পসিবল না। যেমন ধরো তুমি এমন একটা সিচুয়েশন আসো, ওই জায়গায় যা তোমার কাছে মনে হয়েছে যে না আমি তবে অ্যান্টিনাটালিস্ট হতে পারবো, কিন্তু আমি এমন একটা লাইফ স্টাইলের ভিতরে পড়ে গেছি, আমি এমন একটা পরিবেশে পড়ে গেছি, ওই জায়গায় ভেগান হওয়াটা আমি খুব টাফ। তোমার যদি ম্যাল নিউট্রিশন থাকে তখন তুমি ভেগান হয়ে তুমি এভাবে তুমি সার্ভাইভ করতে পারবে না, তো আমাদের দেশে। হ্যাঁ, অ্যাটলিস্ট যারা দারিদ্র সীমার নিচে বাস করে বা দরিদ্র আছে, বা যারা একটু এখন তো জিনিসপাতির দাম টাম বেড়ে গেছে, তো ওই হিসাবে তুমি ভেগান হয়ে তোমার থাকাটা একটু টাফ হয়ে যাবে। ওই চিন্তা করবে। এখন কাদের জন্য ভেগান হওয়াটা কারা অ্যাফোর্ড করতে পারে ভেগান হওয়াটা, আমি যদি বলি যারা সমাজের হায়ার কাস্টের উপরের লেভেলে যারা আছে তারাই তো এগুলো নিয়ে লাফালাফি করতেছে বেশি। তারা পারবে, তারা অঢেল কামায়, অঢেল আছে, এবং তারা ওইগুলার মানে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন, বিভিন্ন ধরনের হাবিজাবি আছে, সব কিছু অ্যাফোর্ড করতে পারবে, অ্যাফোর্ড করে তারা খাইতে পারবে। আর আমার তুমি যদি বলো যে না মানে যারা একটু ধরো সবারই ভেগান হওয়া কি আসলে যায় কিনা, তো সবাই কীভাবে হবে, যারা গরিব আছে, যারা খাইতে পায় না পায় না, তারা তো তোমার মাংস তো খায়, মনে হয় যে মাংসের চৌকি দেখে মনে হয় যে মানে এই যে উৎসব হইলে মনে হয় দুই বেলা খায়, বা মাস 2 মাস পরে যায় তারা হয়তো 1-2 টুকরা গরুর মাংস খায় বা মুরগির মাংস খাইতে পারে। তাদের যদি আমি বলি যে না তুমি আরে ওরা তো এমনি ভেগান, তুমি যদি ওই সেন্সে চিন্তা করতে না খেয়েই থাকে, ঠিক আছে, তো তারা অ্যাকচুয়ালি পরিবেশের জন্য ক্ষতি করতেছে না। অ্যাকচুয়ালি ওইভাবে কারা ক্ষতি করতেছে, যারা ওভার কনজামশন করতেছে, এবং তাদের রসনা তৃপ্তির জন্য তোমার অ্যানিম্যাল যে ফার্মগুলো আছে ওই ফার্মের প্রাণীদেরকে কষ্ট দেওয়া হইতেছে। তারা যদি তাদের জিহ্বার রেঞ্জটা যদি কমায় দেয়, ভোগবিলাসটা যদি কমায় দেয়, তাহলে দেখবা যে তখন আর এই প্রকোপটা ব্যালেন্স হয়ে যাবে, কমে যাবে। এখন ধরো যারা একটু মানে ইয়েতে আছে, যারা একটু অবস্থা যাদের ওরকম না, যারা পারবে না, তো তারা কি সুযোগ পেলে আবার মাংস এগুলা খায় আবার করবে না? সুযোগ থাকতেই পারে। এখন তোমার কথা হলো যে, আমার কথা ছিল এটাই যে
অ্যান্টিনাটালিস্ট তুমি হইতে পারো, কারণ ওইটার জন্য তোমার ওই যে টাকা পয়সা দিয়ে হাবিজাবি করতে তোমার একটা স্ট্যান্ড পয়েন্ট যাচ্ছে আমি নিব না, ঠিক আছে, ওইটা তুমি হইতে পারো। কিন্তু তুমি যখন ভেগান হইতে যাবে তখন ওইটার টপিকটা অন্য লেভেল দিয়ে চলে যাবে, জিনিসটা অনেক কিছু মেজারমেন্ট করতে হবে। তুমি চাইলেই অ্যাটেম্প নিয়ে তুমি অনেক কিছু হইতে পারবে না। তোমার এখানে কালচার ম্যাটার করবে, তোমার এখানে জেনেটিক্স ম্যাটার করবে, তারপর তোমার এখানে আশেপাশের মানুষ কীভাবে মানে খায় দায় ওইগুলো ম্যাটার করবে। তো এটা কিছুটা ভাগ্যকেন্দ্রিক বিষয় না, চাইলে তুমি কন্ট্রোল করতে পারো, তোমার দিক থেকে তুমি যথাসম্ভব চেষ্টা করতে পারো। যে তুমি যদি এমন একটা সিচুয়েশন এমন একটা কালচারে পড়ে যাও ওই জায়গায় যে তোমার পক্ষে এটা ভেগান হওয়াটা টাফ হবে। আর তুমি মানে অ্যাট বেস্ট তুমি একটা প্রজেক্ট রাখতে পারো, বা অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি যদি বলি আমি একটা প্রজেক্ট রাখতে পারি যে আমার যদি ওরকম সিচুয়েশন বা ওরকম যদি আশেপাশের ব্যাপারগুলো যদি করে নিতে পারি হয়তো একদিন আমি ভেগান হয়ে যাব। আমার এরকম একটা আছে, কারণ আমি আগেও দেখা যায় ভেজিটেরিয়ান ট্রাই করছিলাম, 1-1.5 বছর আমি ভেজিটেরিয়ান হয়েছিলাম, ভেগান হইনি। কিন্তু ভেগান হওয়াটা কিন্তু আরোই, ভেগান হইতে হলে তুমি ডিম খাইতে পারবা না, মধু খাইতে পারবা না, কেন এখন তো দেখো যে তোমার হানি নাট দিয়ে ভরায় ফেলাইছে, মধু খাওয়ার প্রতি কী করতে হবে, মধু খাইতে পারবা না, ডিম খাইতে পারবা না, তারপরে তুমি মাংস মাছ এগুলো কিচ্ছু খাইতে পারবা না, দুধও খাইতে পারবা না, দুধ জাতীয় আইটেম খেতে পারবা না, চকলেট খেতে পারবা না, আইসক্রিম কিচ্ছু খেতে পারবা না, কারণ ওগুলো তো সব এইসব ব্যাপারগুলো আছে। তুমি খাইবাটা কি একদম প্লান্ট বেসড যেসব ডায়েট আছে ওগুলো তুমি খাবা, কিন্তু এগুলোর অনেক ভ্যারাইটি আছে, অনেক সুস্বাদু খাবারও পাওয়া যায়, কিন্তু এগুলো অ্যাফোর্ড করতে হলে তোমার পাত্তি থাকা লাগবে। এই পাত্তি যদি তোমার না থাকে আর তুমি যদি মনে করো যে না আমি ওই হিমালয় সাধুর মতো আমি আলু খেয়ে জীবন ধারণ করবো শুধু, এবং এরকম আছে কিন্তু লোক ভেজিটেরিয়ান আছে যারা খাবার দাবার খায় না, তেমন একটা খাই না, ওরা ভিগানদের থেকেও পিওর, বুঝতে পারছো? এখন তাহলে ভিগানালারা কী করবে, ভিগানালা ভেজিটেরিয়ান হয়ে যায়, হওয়া সম্ভব, কিন্তু এর একটা ডেভেলপমেন্ট আছে। তুমি ননভেজ ছিল না আগে, ধরো ননভেজ সবাই বেশিরভাগই, কারণ আমরা তো একটা বর্বর সিচুয়েশন থেকে চলে আসছি, বুঝলো না? আগে হয়তো বা অনেকে এভলিউশনের আগে হয়তো বা অনেকে ছিল গাছের লতা পাতা খাইতো, ফলমূল খাইতো, তো ফলমূল খাওয়ার পরে মানুষ দেখা যায় যে মানুষ অমনিভরাস, মানুষ সবই খায়, দেখা যায় যে না প্রাণীর মাংস পুরা টুরা খাইলে একটু হয়, মানে কিছু সুবিধা তো অবশ্যই আছে, না হলে তো মানুষ খাইতো না, প্রোটিন পাওয়া যায় আবি যাবি, তো এই সুবিধার জন্য মানুষ খায়। সো ননভেজ ছিল, তোমার সিচুয়েশন দ্বারা একটু ডেভেলপমেন্ট হলো, তুমি ননভেজ থেকে ভেজিটেরিয়ান হইলা, তারপর তোমার সিচুয়েশন দ্বারা আরও একটু ডেভেলপমেন্ট হলো, তুমি ভেজ হইলা, ভেজ হওয়া মানে ভিগান হইলা, ভিগান হওয়ার পরেও তোমার ভিতরে কিন্তু প্রোটিনের একটা সমস্যা থাকবে, মানে তোমার B12 সমস্যা হবে, অ্যান্ড ওইটা তুমি কেমনে পূরণ করবে, তোমার ওই যে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট দেখাইতে হবে, তো ওটা তুমি খাইলা, তো ওইটার জন্য আলাদা ক্যাশ করতে কিনতে হবে, আবি যাবি অনেক ব্যবস্থা করতে হবে, তাহলে ভিগান হইলা। আরও একটু পিওর হইবে তুমি, আর একটু ম্যানেজ করে তুমি তাহলে কী হইবা, ফ্রুটারিয়ান হয়ে যাও, খালি ফল খাইবা আর কিচ্ছু খাইবা না, তোমার লাইফ আর কোনো গুণ নাই, খালি ফল খাইবা, আর একটু পিওর হইবা, আরেকটু পিওর হয়ে তুমি কী করলা, এখন তুমি খেলে বাতাস খাবে, তুমি ফলও খাও না, তুমি ধরো মাসে একবার ফল খাও, আরেকটু পিওর হইতে তো তুমি মরেই যাও, সবচেয়ে বেটার, ঠিক আছে? কিন্তু কথা হইলো যে তুমি এখন এই জায়গায় থেকে তুমি ওই লেভেলের মানুষে বা যার সিচুয়েশন ওইরকম না, তুমি তারে বলতে পারবা না যে ভাই আপনি ভিগান হয়ে যান, সবাই এটা এফোর্ড করতে পারবে না যে ভাই ভিগান হয়ে যায়। ও জীবনে মানে যে তুমি একটা কথা শুনছো না যে ক্ষুধার্ত ব্যক্তির কাছে কি হয়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি মনে, যে জীবনে খাইতেই পারে না তার সামনে তুমি এক টুকরা মাংস কি, তুমি তার সামনে যদি কোনো মাংস আঙ্গুলের অসুবিধা খাইয়া ফেলাবে, কারণ সে ওই সিচুয়েশনে বিলং করে। তো তুমি তারে যায়া তুমি খুব প্রগতিশীল যায় তুমি তারে বলতেছো যে ভাই কিছু কইরেন না বা ওটা কইরেন না, সে অ্যাফোর্ড করতে পারবে না এটা, তুমি তার যতই নীতি দেখাও, সে একটা ভায়োলেন্ট পরিবেশে বড় হয়েছে, তুমি তারা কেমনে করে ওই জায়গায় তুমি ই করতে পারবা। যেমন আমাদের বাংলাদেশ আর আমেরিকা এক নাকি, আমাদের বাংলাদেশে এই জন্য দুর্নীতি বেশি হয়, চোরটামি বেশি হয়, সিস্টেমে পরে মানুষ চুরি করে ফেলা অনেক সময়। এখন তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি ব্যক্তির স্বাধীনতা তো আর আমি অ্যাড্রেস করতেছি না, তো সব কিছু তো ভাগ্য, তাহলে সবাই একটা মানে স্কেপ পাওয়া যাবে যে ঠিক আছে আমার দোষ কি, সমাজের দোষ, সিস্টেমের দোষ। এই জন্য আমি এখানে একটা মিডল গ্রাউন্ড আনার চেষ্টা করতেছি যে তোমার ইন্টেনশনটা থাকুক, তুমি এখন যেই লেভেলে আছো, তুমি যদি ভিগান হইতে চাও হও, সমস্যা নেই, তোমার চয়েস। তোমার যদি মনে হয় যে না এখন আমি হইতে পারতেছি না, আমি পরে যে আমার সব কিছু ঠিক করলাম ধীরে ধীরে হবে, একটা ইচ্ছা রাখো, হয়তো বা পরে যায় তুমি হইতে পারবা, কারণ তোমার যখন টাকা পয়সা হবে, তুমি যখন সমাজের হাই ইয়েতে যাইতে পারবা, তখন হয়তো বা তুমি বেটারভাবে ভেগান লাইফস্টাইল মেনটেন করতে পারবে। তো এই নিয়তটা থাকলে কী হবে, ওই লাইফস্টাইলে যায় তুমি
মানে ভোগবাদী হয়ে যাবা। কিন্তু এখন যারা ভোগবাদী মানে ওভার কনজামশন করে তারা কেন করে? আছে পাত্তি, কি করব, নাই নাই কোনো অন্য জীবন, নাই কোনো কিছু, জীবনে কোনো উদ্দেশ্য নেই, কী করবো তাইলে? ইচ্ছা মতো ভোগ করবো, হোটেলে যাব, মাংসর চারি চারি নিব, খাবো, ফালাই দিব, পার্টি দিব, শুকুরের মাংস, গরুর মাংস, হাবি জাবি সব মাংস দিয়ে মানে কইরা তারপর কী করবো, পৃথিবীতে কার্বন এমিশন বাড়ায় দিব, বাড়ায় দিয়া ওই ভাতটা কাদের উপর পড়বে? যারা গরিব তাদের উপর পড়বে। তো দোষ তো গরিবদের না, গরিবরা মাংস কটুকি খায়, গরিবরা কটুকি কার্বন এমিশন করে হলো তোমার যাদের অধিক সচ্ছল আছে তারা। তোমার সচেতনতা এটা থাকা লাগবে, তুমি যেদিন সচ্ছল হইতে পারবা ওই টাইমে, বা উচ্চবিত্ত মধ্যবিত্ত কী সব শ্রেণী আছে হাবি যাবি, ওই লেভেলে যখন তুমি যাইতে পারবা তখন তোমার যেন নিয়ত থাকে যে তুমি মাছ মোর কম রিসোর্স ফুরাইবা এই প্রকৃতি, কারণ প্রকৃতির কাছে এত রিসোর্স নাই। তো তোমার ভিতর জানি ওই ভোগবাদী মেন্টালিটিটা যাতে না থাকে আর কি। এইটুকু যদি তুমি ভিতরে যদি সলিড একটা ইচ্ছা সংকল্প রাখতে পারো, এটা ভেগানিজমের থেকেও সবচেয়ে বেটার অ্যাপ্রোচ। কারণ তোমার ভিতর ওই ইচ্ছাটা আছে, এই ইচ্ছাটা থাকা জরুরি। কিন্তু ধরো এখন যে খাইতে পারে না, এখন যে করতে পারে না, ওর তো খাওয়ার অনেক লোভ আছে, ওরে যদি তুমি হঠাৎ করে যাই না যদি ওই উপরে উঠে দাও, সে কী করবে? ভোগবাদী হবে, সে কুকুরের মতো খাবে, রাক্ষসের মতো খাবে তখন। তো এই জন্য ডেভেলপমেন্ট কখনো রাতারাতি চুটকি মেরা হয় না। তুমি কাউরে রাতারাতি ভেগান হইতে পারো। আমি নিজে এই লাইফে এটা ভুল করছি। আমি যখন ননভেজ ছিলাম তখন আমার ওজন টোজন হাবি জাবি সব ভালো ছিল, মানে মোটামুটি বেশ ভালো একটা পর্যায়ে ছিল। হ্যাঁ, আমি কি করছি, আদর্শ ফলাইতে যায় ভেজিটেরিয়ান হইতে যায় না, আমার এখনই সাধু হয়ে যেতে হবে, ঠিক আছে? ভেজিটেরিয়ান হইতে যায় কি করছি, আমার 1 সপ্তাহের ভিতরে আমি 8 কেজি কমায় ফেলাইছি। 1 সপ্তাহের মধ্যে? 1 সপ্তাহের ভিতরে। এটা শুনলে অনেকে আবার জেল আছে যাদের বুড়ি টুড়ি আছে, বুঝছো? আমি যেমন ওজন বাড়াইছিলাম আমার ঠাস করা 21 দিনের ভিতরে 8-10 কেজি বাড়ায় ফেলেছি, আবার ওই ওজন কমায় ফেলাইছি। এবং এটার কারণে আমার ফিজিক্যালি অনেক ইস্যু হয়ে গেছিল। যেমন আমি 1.5 বছর খাই নাই, গরু মুরগি কিচ্ছু খাই নাই। হঠাৎ করে যখন আবার দেখছি পরিস্থিতি ওই হইতেছে না, খাইতে গেছি, তখন দেখা যায় যে আমার ডাইজেস্টিভ সিস্টেম অনেক ধরনের ইস্যু হয়েছে, মেন্টাল ইস্যু হয়, ফিজিক্যাল ইস্যু হয়। সো এইভাবে ডেভেলপমেন্ট হয় না, এইভাবে ভেগানিজমের অ্যাপ্রোচ এরকম না, আস্তে আস্তে করতে হয়। তোমার যদি প্রচুর মাংস খাওয়ার অভ্যাস থাকে, তুমি চিন্তা করো যে তুমি 7 দিন মাংস খাও, তুমি 6 দিন মাংস খাও, কিন্তু এই অ্যাপ্রোচে কেউ যাইতে চায় না। সবাই চায় যে রাতারাতি, এটা পিছনে ইগো থাকে। কারণ আমি একদিনেই ভাই যোগী সন্ন্যাসী সাধু হয়ে যাবো, একদিনে কোনো কিছু হয় না। তোমার একদিনে কি পৃথিবী সৃষ্টি হয়েছে নাকি? কিছু হয় না। তো তোমার যদি সলিড ইন্টেনশন থাকে যে না তুমি ভেগান হবা, খুবই সাধুবাদ জানাই, ভেগান হও, কোনো প্রবলেম নাই, বাট স্লো প্রসেসে গেলে ওটা স্টেবল হবে। এটারে তুমি কোনো আইডিওলজি নিয়ে তুমি যদি কারো কাও যে ভাই তুই ভেগান হয়ে যা, ভেগান না হলে তুই তো পশু করো, তুই তো ভাই পাপিষ্ঠ, তোর নরকেও জায়গা হইব না, অমানবিক, হ্যাঁ, এইসব কথা যদি বলো, তাহলে তুমি যে অহিংসার মতবাদ প্রচার করো, তোমার ওই কথার ভিতরে হিংসা চলে আসবে। ভেগানিজম এমনি সফল হবেও না, জীবন হবে। স্বতঃস্ফূর্তভাবে যদি কারো ভিতরে ওটা যদি ইনজেক্ট হয়, কেউ যদি ওটা হয়, দ্যাটস বেটার। আর না হলে আমি মনে করি না যে কারো জোর করে তুমি ভেগান বানাইতে পারো। যেমন যে ননভেজ, তোমার ভেগানিজমের আউটকাম দেখে যদি কেউ মানে ইনফ্লুয়েন্স হয় ন্যাচারালি নিজে নিজে, সে হইতেই পারে। তুমি যে ভেগান এটা তুমি প্রচার করতেই পারো, বলতেই পারো, কিন্তু তুমি কারোর কলার ধরে আইন না তুমি বলতে পারো না, বা কারোর ব্লেম দিয়ে বলতে পারো না যে ভাই তুমি ভেগান হও, ভাই তুমি তো ভেগান না, তুমি তো পাপিষ্ঠ, তুমি তো অপরাধী, এটা তুমি বলতে পারো না। এটা বললে তুমি তাহলে একটা মানুষটা কষ্ট দিতেছো, তাহলে মানুষটা কষ্ট দিলে তুমি তাহলে আবার কিসের প্রাণীর প্রতি? অনেকে আছে এই ভুলটা করে অনেকে, যে প্রাণীর প্রতি এত পরিমাণ দরদ দেখায়, মানুষের প্রতি কোনো দরদ দেখায় না। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? তুমি প্রাণীকে ধরো। এবং এখানে একটা ট্রিমেন্ডাস প্যারাডক্স আছে। এটা আমি একটা বই পড়ছি, ওই বইয়ের ভিতরে ছিল প্যারাডক্স, মানে বইটা ছিল তোমার মাইন্ড ক্লাব। এখানে বলতেছে যে একটা মাফিয়া যে তার কুকুরকে অনেক ভালোবাসে, না কুকুরের জন্য সে পারলে জান টান সব দিয়ে দেয়, সে কুকুরের অনেক যত্ন নেয়, খাওয়ায় দেওয়া, কিন্তু সে কী করে জানো? মানুষ খুন করে সে। তাইলে তুমি তারা কী করবা? তাকে কি আমি বলবো অ্যানিমেল লাভার? কিন্তু সে তো মানুষকে খুন করে। কি কন্ট্রাডিকশন দেখছো? তার মানে তোমার আইডিওলজির সাথে, তোমার প্রাণীর সাথে তোমার একটা ইগোইক একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে। এইটাকে তুমি পালতেছো, পুষতেছো, আর মানুষকে কি করতেছো? তুমি কোপাইতেছো রাত দিন।
তাহলে তুমি ভালো মানুষ না খারাপ মানুষ? পড়ে গেল না ফান্দে? তো এই জন্য আইডিওলজি বরাবরই খারাপ, এবং তোমার অনেক কিছু ম্যাটারে আমলে আনতে হবে। যে একজন মানুষ অ্যান্টিনাটালিস্ট কেন হইতেছে, একজন মানুষ ভেগান কেন হইতেছে, তার পরিবেশটাকে কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, একজন মানুষ খুন করেও ভালো কাজ করতে পারে যদি তার ওই সিচুয়েশনটা যদি ওরকম ম্যাচ করে, যেটা আমি বললাম। একজন মানুষ 99টা খুন করে সে এমন একটা কাজ করছে যেখানে সে 99 লাখ মানুষটা বাঁচাই দিছে, তুমি তারা কিভাবে ভালো মানুষ না খারাপ? মানে মানুষ একই সাথে ভালো এবং খারাপ, এই এই কন্ট্রাডিকশনের গভীরে যাওয়াটা এবং এটা মেটাফিজিক্যাল ব্যাপারে গভীরে যা চিন্তা করলে তুমি মাছ মোর হাম্বল হইতে শিখবা মানুষের সাথে। তুমি কাউকে জোর জবরদস্তি, এবং এই জিনিসটা বোঝে না দেখা, এই গভীরতাটা মানুষের নাই দেখা মানুষ ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারে না, এবং ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারে না দেখা তারা যে কোনো একটা ক্যাম্পে চলে যায়, একটা ক্যাম্পে চলে একটা আদর্শ স্থাপন করে পতাকা গাড়ে, এবং এই পতাকা নিয়ে আরেকটা পতাকার সাথে সাথে সবসময় ক্লাশ করে, এবং ক্লাশ করে তারা একটা ম্যাসাগার তৈরি করে। অ্যান্ড তুমি যতই তুমি লিবারেল হও, যতই তুমি বিজ্ঞান চিন্তা করো, যতই তুমি ইন্টেলেকচুয়াল আতেল হও, হ্যাঁ, যতই তোমার হাজার জ্ঞান থাকুক এবং যতই তুমি ধার্মিক হও, দিন শেষে তুমি এই আইডিওলজির ফান্দে পইরা যায় তুমি একটা গান্ডুগিরি অবশ্যই ঘটাইবে পরিবেশে। সো এখানে আমাদের দুইটা প্রিন্সিপাল মাথায় রাখতে হবে, সেটা ওপেন মাইন্ডেডনেস আর হলো তোমার সহমর্মিতা, এমপ্যাথি। আর হলো যে এই লোকটা কেন পাপ করছে, মানে ও তো এমনি এমনি পাপ করে না, ও সিচুয়েশনে যদি একটু এদিক থেকে এদিক হইতে হয়তো সে পাপ নাও করতে পারতো। অনেকে আছে যে সিচুয়েশন ভালো থাকার পরও পাপ করে, ওই জায়গায় তোমার ক্রিটিক্যালি বুঝতে হবে যে ও সুযোগ থাকার পরেও কেন এই কাম করতেছে। তখন তোমার কোয়েশ্চেন করবে, তোমার তো সুযোগ সব আছে, তুমি কেন তাহলে পাপ কাজ করতেছো? বা তুমি যে এখন এটা করতেছো, তোমার কি মানবিক চিত্তে তোমার মনে হয় যে তোমার এটা একটু ইমপ্রুভ করা উচিত? সে যদি হয় করা উচিত, কিন্তু সে তো এই মুহূর্তে পারতেছে না, তাহলে তুমি তার রিসোর্স দাও, তুমি তাহলে তাকে এডুকেট করো, তার রিসোর্স দাও, তুমি নিজে খাটো, তোমার ওইটার পিছনে তুমি জান লাগাই দাও। যেহেতু তুমি আদর্শটা প্রচার করতেছো না, আমার তোমার একটা আছে, ওটা তুমি ভালোবাসো। যখন তুমি ভালোবাসবে, যখন তুমি করবা, যখন তুমি এনাফ খাটবা, এটার দ্বারা অনেকে ইনফ্লুয়েন্স হবে। ইনফ্লুয়েন্স হলে তারা তাদের জীবনটা ধীরে ধীরে চেঞ্জ হয়। হয়তো বা সবাই হবে না, আর সবাই হওয়ার তো দরকারও নেই, আর তোমারও দরকার নেই। তুমি চেঞ্জ হইতেছে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট বিষয়। এমনি করে কেউ চিন্তা করে না, সবাই চিন্তা করে যে না ঠিক আছে, ওরা যদি আমি যদি একটা ভিগান ওয়ার্ল্ড বানায় ফেলাইতে পারি তাহলে কেমন হয় দাঁড়া। সবাই যদি ভিগান হয়ে যায় কী হবে জানো? গরু, মুরগি, ছাগল, ভেড়া যা আছে এরা আর এক্সিস্টই করবে না। কারণ এটার একটা তর্ক আছে, আমরা গরু খাই দেখা গরুরে মোটা তাজা করি, মুরগি, ভেড়া, ছাগল এগুলো খাই দেখে এগুলোরে আমরা উৎপাদন করি। যদি এগুলো না খাই, এগুলোরে কী করবো? বনজঙ্গলে ছেড়ে দিয়ে আমরা সার্ভাইভ করতে পারবে না, কারণ এরা আমাদের সাথে সার্ভাইভ করে অভ্যস্ত। যেমন বাসার যে বিড়াল এসিতে থেকে বড় হয়েছে, এসিতে থেকে যে লালিত পালিত হয়েছে, ওই বিড়ালকে আইন না ধরো আমার সামনে এনে পডকাস্টে বসাই দিলাম, ওই বিড়াল দেখবা যে কিছুক্ষণ পরে তার ভিতরে কাশি, যক্ষা, হাবিজাবি শুরু হয়ে গেছে। কারণ সে একটা পরিবেশে থেকে অভ্যস্ত হয়ে গেছে, তাহলে তুমি আরেকটা পরিবেশে নিয়ে গেলে সে সার্ভাইভ করতে পারবে না, সে মারা যাবে। এখন গরু তো মনে মনে হয়তো গালি গালাজ করবে যে ভাই এতদিন তো আমি তো খোল ভুসি তো আরাম করে খাইছি, একদিন হয়তো আমার কুরবানি হয়ে গেছে, কিন্তু এখন তো তুমি আমার সারা জীবনের যন্ত্রণার পরীক্ষার ভিতর ফালাই দিলাম, বন জঙ্গলে ছাড়িয়ে দিলাম, আমি কেমনে সার্ভাইভ করবো? না ছেড়ে দিব কেন আমরা? এখন কথা হ্যাঁ, তোমার ওর যে মানে দুধের জন্য হোক বা যে কোনো কারণে, দুধ তো খাওয়া যাবে না, তুমি ভিগান না, ভিগানরা দুধও খাইতে পারবে না, ওটা তো ভেজিটেরিয়ান দুধ খায়, তারপরে তোমার ডিম খায় না, ডিম খাইলে আবার তুমি ভেজিটেরিয়ান হয়ে যাবে। না আমার কথা হচ্ছে যে ভিগানরা মানে দুধ খাইলে কি সমস্যা? এখানে এমন না তো আমরা প্রাণীকে কষ্ট দিচ্ছি, হত্যা না, করতেছি। যে দুধের জন্য তুমি যে তার যে বাচ্চা আছে, ওটা তো তার বাচ্চার দুধ, তুমি তার দুধ খাওয়া নিয়ে এত ব্যতিব্যস্ত হয়েছে কিনা, হয়েছে কিনা, তো তুমি তো তার পেইন দিতেছো অ্যাকচুয়ালি। সো এই যুক্তি দেখায় ভেগানরা ওই মিল্ক প্রোডাক্ট খাই না প্রথমত, কারণ এটার সাথে পুঁজিবাদী অনেক আছে। যারা পুঁজিবাদী আছে তারা কি, তারা প্রাণীর জন্ম দেয়, কষ্ট দেয় নিজের স্বার্থে, ক্যাপিটাল গেইন করার জন্য, ওইটার বিরুদ্ধে ভেগানিজম। এটা কারা করতে পারবে? উপরের লেভেল থেকে করছে, উপরের লেভেলে যারা আছে তারা এগুলো নিয়ে করতে পারবে। এখন কথা হলো, আমার যে 2% জিজ্ঞেস করেন আমি কি ভেগান আদর্শের জন্য কি আমি খাই না? কারণ আমি দুধ খাইতে পারি না, আমার ল্যাকটোসের সমস্যা আছে। আমি কি ভেগান না? আমার ল্যাকটোসের সমস্যা, এই জন্য আমি খাই না, তা আমার দুধ খেতে ভালো লাগে, ঠিক আছে। কিন্তু কথা হলো যে আমি খাই না,
আবার আমি মাছও খাই না তেমন বাসায়। তো এই হিসাবে তো আমি তো কিছুই খাই না ধরতে গেলে, আমি চা খাই না, কফি খাই না, ঠিক আছে। কিন্তু আমার আবার একটা খুব ইয়েতে খুব ইয়ে আছে, আমার আইসক্রিম আর চকলেট প্রচণ্ড ভালো লাগে। জানি এটা খাইলে আমার সুগার টুগারই হবে, কিন্তু আমার আমার এই দুইটা জিনিস খুব ভালো লাগে। কিন্তু এটা হলে তো আমি আর ভেগান হতে পারবো না। ডার্ক চকলেট খাইতে পারি, কিন্তু ডার্ক চকলেট আমার সুগার নাই, এই জন্য আমি খাইতে পারি। মানে মিষ্টি পাই না, আমার সুইট টুথ আছে। এখন কথা হলো যে এখন আমি মিষ্টি খেলে আবার আমার সমস্যা হয় না কেন? কারণ আমি মিষ্টির কাউন্টার হিসেবে আমি আবার অনেক হাঁটাহাঁটি করি, আমার আমার ওজন টোজনের তেমন কোনো সমস্যা নেই। সে এই জন্য আমার মিষ্টিটা আবার ইয়ে, বুঝছো, মানে কমপ্লিকেশনটা দেখো ব্যাপার। আমি আমার আমি যদি ব্যক্তিগতভাবে করি, আমার ইচ্ছা আছে যে কোনো একটা পর্যায়ে যদি আমার ওরকম অবস্থা তৈরি হয়, আমি হয়তো ভেগান অল্টারনেটিভের দিকে যাব, বাট আমার হাতে এখন অল্টারনেটিভ নাই, আমি ওটা ম্যানেজ করতে পারি না। এই জন্য আমি হওয়ার জন্য অত জোর জবরদস্তি নিজের করি না। কারণ নাই, আমি জোর জবরদস্তি করলে কী হবে, ওটা হিতে বিপরীত হবে। যখন হবে তখন অ্যাপ্লাই করে ফেলবো। আমার এইটার ইচ্ছা আছে। তো এখন আমি কি করি, এখন আমি মাংস যতটুকু পারা যায় কম খাই। এমনি আমি আগের থেকেও, আগে হয়তো বেশি খেতাম, মুরগি ছাড়া কোনো কথা হইতো না, এখন মাছ কম খাই। অত আমি মানে যে মাংস না দিলে পাগল হয়ে যেতেছে এমনও না। আমি আমার দিক থেকে মডারেশন করতেছি। তো আমার মনে হয় যে মানুষ যদি মডারেশনপন্থী চিন্তা ভাবনা করে, হয়তো বা এটা মাছ মোর প্র্যাকটিক্যালি ইফেক্টিভ। ওই একবারে, কারণ সবার পক্ষে সব ধরনের সিচুয়েশন ওটা করা সম্ভব। যেমন যারা সমুদ্রের পাড়ে যারা বসবাস করে, কী করে, ওদের মেইন ফুডই দেখবে যে সামুদ্রিক মাছ। ওইভাবেই তারা বাইচা থাকতেছে, ওইভাবেই তারা হইতেছে। তো তারা কি করবে? তারা তো ভেগান হইতে পারবে না। তো অনেক জায়গায় আছে যে তারা মাছ খায় খালি। যেমন আমি অনেক বাউল একটা বই পড়ছিলাম, মানে বইয়ের ইনফরমেশন, আমি জানি না রিয়েলি তারা কেমনি করে। তারা কিছুই খায় না, মাছ খায়, মানে তারা মাংস টাংস কিচ্ছু খায় না, বড় মাছও খায় না, কিন্তু তারা ছোটো মাছ খায়। এখন তুমি বাংলাদেশে বড় হয়েছে, তুমি মাছের প্রভাব কেমনে হারাইবে? রামকৃষ্ণ মাছ খাইতো, সে ভেগান ছিল না, কিন্তু সে মাছ খাইতো। এখন কথা হলো যে এখন রামকৃষ্ণ সময় এসেছিল, রামকৃষ্ণ যুগ, তখন তো আর এত মানে ক্যাপিটালিজম মানে এত ভোগবাদী কালচারও ছিল না। তো তখন হয়তো বা হয়ে গেছিলো। কিন্তু তুমি দেখো যে রামকৃষ্ণ মানে বাংলাদেশের একটা আবহাওয়া বড় হওয়ার কারণে ছোটোবেলা থেকে তার মাছ খাওয়ার একটা অভ্যাসের একটা প্রবণতা কিন্তু তার তৈরি হয়ে গেছে। এটা সে মানে ছাড়তে পারে না। সে কিন্তু এনলাইটেন, বুঝছো, সে ছাড়তে পারে না। এখন তার পক্ষে এই অভ্যাসটা ছাড়াটা খুব টাফ হয়ে যায়। কারণ তার মানে কি আমি তার সব কিছু খারিজ করে দিব? অবভিয়াসলি না। তার অন্যান্য দিকগুলো তো অনেক চমৎকার, সুন্দর, শিক্ষণীয়, এবং সে অনেক স্যাক্রিফাইস করে গেছে। মানে এত বদগুণ থাকার পরেও মানে একটা দুইটা অভ্যাস তার ছিল, সে একটু মাছ খাইতো, সে একটু বাট তার কর্ম দেখো, কিন্তু গ্রেট সব কাজ করে গেছে। বুঝলাম ভাই। ক্রিটিক্যালি দেখতে হবে তুমি মানে এক পেশে দেখলেও হবে না। এবং যখন তুমি একটু ব্যালেন্সড হইতে দেখবা, তখন তুমি মাছমোর নিজেও হাম্বল হইতে পারবা নিজের সাথে, এবং যখন নিজের সাথে হাম্বল হইবা, তখন তুমি অপর মানুষের সাথেও একটু হাম্বল নেচারে কথা বলতে পারবা। যখন তুমি অপর মানুষের সাথে হাম্বল নেচারে কথা বলবা, তখন মাছ মোর পসিবিলিটি আছে যে তুমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছো বা যে জিনিসটা এক্সপ্রেস করতে চাইতেছো, ওইটা তার হৃদয়ে যায় হিট করবে। আর এমনি যদি না হয়, ওই যে তুমি যদি যেমন যারা আমাদের এখানে কতগুলা লোক আছে ধার্মিকদের কথাই বলে, তারা ধর্মের মধ্যে এত সিরিয়াস, তাদের ধর্মরাই মনে করে যে 100। এরা যখন দিনের দাওয়াত দিতে আসে, তারা কি করে? ফোর্সিত করে। তাহলে এখন তুমি যদি ওইরকমই ফোর্স করো, তাহলে তো জীবনে কাজ হবে না। সো এরকম হওয়া যাবে না যে একটা আইডিওলজির পিছনে গেলা যায় তুমি তারা ফোর্স করতে। ক্রিটিক্যালি দেখো যে তার কন্ডিশন দেখো, তার স্বাস্থ্য দেখো, তার পরিবেশ, আপব্রিঙ্গিং দেখো, দেখো, ওইটা দেখা তারপরে তার একটা প্রেসক্রিপশন দাও, কী করো তারপরে। কিন্তু মাঝে মাঝে হয় কি যে কোনো বিশাল বড় নেতা এসে যখন কারোর সামনে যখন বয়ান দেয়, আর তার পিছে যখন অনেক মিলিয়ন ফলোয়ার থাকে না, তখন জোশে অনেক কথা বাইরে হয়ে যায়, জোশে কথা বাইরে হয়ে যায়। আর ওই যে লোকগুলো আছে একসাথে ভেড়ার মতো করে একসাথে থাকে, তো তারা তখন মানে একটা জোশ পায় যায়, মনে করে এইটাই হলো আলটিমেট সলিউশন। তখন তারা এটা নিয়ে প্রচার করতে শুরু করে, এবং এই প্রচারের বিপরীতে কিছু যদি থাকে তারা মানে না, তারা এই প্রবলেম সৃষ্টি করে। এরকম হইলে তুমি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম সলভ করতে পারবে।
অ্যাটলিস্ট আমি মনে করি কোনো প্রবলেম সলভ হবে না এইভাবে, যে তুমি একটা ঝান্ডার নিচে থাকলাম, ঝান্ডার নিচে থেকে আমি একদম পুরা আমি ঝান্ডার নিচে থেকে আমি ই করতেছি ব্যাপারগুলো, তো ওটা তুমি পারবে না এই করতে।